নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৩রা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে যে রায় দিয়েছেন সেই রায় নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ চলছে। একদল লোক বলছেন এই রায়টা অযৌক্তিক, এই রায়ের ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাড়বে। আবার আর এক পক্ষ বলছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, প্রাক্তন বিচারপতি, সেই রায় ত্রুটিপূর্ণ ছিল। ডিভিশন বেঞ্চ তাদের রায়ে সেই ত্রুটি সংশোধন করেছে। একটা কথা এই মুহূর্তে বলে দেওয়া যায় যে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন যাদের রায় মনঃপুত হলো না, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবং বলা হচ্ছে যে এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে এই কলকাতা হাইকোর্টের আর একটা ডিভিশন বেঞ্চ যেভাবে ঢাকি সমেত বিসর্জন দিয়েছিল, কলকাতা হাইকোর্টের আর একটা ডিভিশন বেঞ্চ সেই রাস্তায় হাঁটল না কেন। এই নিয়ে আমার এই প্রতিবেদন। তবে যে স্বস্তি পেয়েছেন যারা এখন চাকরি করছেন প্রাথমিকে, সেই স্বস্তি কি ক্ষণস্থায়ী, নাকি তাদের জীবনেও বিপর্যয় নেমে আসতে পারে আগামী দিনে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবের পরে? রাজ্যের শাসক দল স্বভাবতই উচ্ছ্বসিত। তারা বলছেন যে ন্যায়ের জয় হলো, নিয়োগ প্রক্রিয়া যে ত্রুটিমুক্ত ছিল তা আরো একবার প্রমাণিত হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এই বিষয় নিয়ে প্রতিবেদন করব। আমার মতো করে বুঝেছি রায়টা, সেটা আপনাদের বলবার চেষ্টা করব। তার আগে বলি, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন আমি কৃতজ্ঞ। এই সহযোগিতা আপনারা আগামী দিনেও করবেন সেই আশা রাখি। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারকে সহায়তা করতে পারবেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলেছে? পরিকল্পনা করে নিয়োগ দুর্নীতি হলে প্যানেল বাতিল করা সম্ভব, কিন্তু পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে সেই কথাটা তদন্তকারী সংস্থা কিন্তু বলতে পারেনি। 2, 9 বছর ধরে যারা চাকরি করছেন, হঠাৎ করে তাদের চাকরিটা চলে গেলে সামাজিক বিপর্যয় তৈরি হবে এবং একই সঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে। 3, 32,000 শিক্ষকের সবাই দুর্নীতিতে যুক্ত হয়ে চাকরি পেয়েছেন এমন কোনো প্রমাণ আদালতের কাছে নেই, তাই পুরো প্যানেল বাতিল করাও হচ্ছে না। 4, সিবিআই জানিয়েছে 266 জন দুর্নীতি করে আর 96 জন র্যাঙ্ক জাম্প করে প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছেন। তাহলে 32,000-এর তুলনায় এই সংখ্যাটা নিতান্ত নগণ্য। 5, দুর্নীতি চলবে, দুর্নীতির তদন্ত চলবে, সেই তদন্তের ফলাফল কি হবে সেটা আদালতকে জানাতে হবে। কিন্তু শুধু নিয়োগ দুর্নীতি হয়েছে এবং একেবারে প্রথম থেকেই পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে তার সপক্ষে কোনো প্রমাণ তদন্তকারী সংস্থা আদালতের সামনে আনতে পারেনি, সেই জন্য 32,000 শিক্ষকের চাকরি তারা বাতিল করছে না। এটাই হচ্ছে মূল উপজীব্য। অভিজিৎ বাবু কি বলেছিলেন? অভিজিৎ বাবু বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন কেন? তার বক্তব্য ছিল, ঠিক আছে, এই নিয়োগ প্রক্রিয়া আগে হয়েছে, অনেকটা সময় চলে গেছে,
সময় চলে যাওয়ার অর্থ কি এই যে দুর্নীতির অভিযোগটা উঠেছে বা যে দুর্নীতি হয়েছে সেটা লঘু হয়ে যায়? দুর্নীতির চরিত্র বদল হয়? অনেকটা সময় কেটে গেছে বলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি দেখে চোখ বন্ধ করে রাখতে হবে? কারণ এরপরে দুর্নীতি করে যারা এই ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করেন তারা ভবিষ্যতে বলবেন, যা হয়েছে হয়েছে, অনেকদিন তো এরা চাকরি করলো, এদেরকে ছেড়ে দেয়া হোক। তাহলে ভবিষ্যতেও দুর্নীতি হবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হবে। দুর্নীতিবাজরা আদালতে গিয়ে সময় নষ্ট করবেন, সময় কিনবেন, তারিখ পে তারিখ হবে, সওয়াল জবাব হবে, অনেকটা সময় চলে যাবে। তারপর যখন রায়দানের মুহূর্ত আসবে তখন বলা হবে যে এতটা সময় অতিবাহিত হয়েছে, এখন আর কোনো কঠোর রায় যেন আদালত না দেয়। অভিজিৎ বাবুর বক্তব্য ছিলেন যে সময় পেরিয়ে গেছে, তার মানে কি এই দুর্নীতির অভিযোগগুলো ভোঁতা হয়ে গিয়েছে? তাহলে সময় পেরিয়ে গেছে এই যুক্তিটাকে মান্যতা দিলে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেই উৎসাহিত করা হয়। দেখুন, অভিজিৎ বাবু অনেক সময় প্লেইং টু দ্য গ্যালারি করতেন। তিনি সবসময় একটা মরাল হাই গ্রাউন্ড থেকে সবকিছু দেখতেন, ভ্যান্টেজ ভিউ নিতেন। তার সোজা সাপটা বক্তব্য ছিল, সিস্টেমটা পচা, গন্ধ বেরোচ্ছে, সেই সিস্টেমের প্রোডাক্ট যারা হবে তারা কি করে সিজারের পত্নীর মতো সব সন্দেহের উঠতে হবে। কয়েকজন এই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা দুর্নীতির মধ্যে থেকেও হয়তো কলঙ্ক মুক্ত হয়ে বেরিয়েছেন, কিন্তু তারা হয়তো এ ফিউ টু ফিউ। তাদের কথা ভেবে যদি কঠোর পদক্ষেপ আদালত না করে তাহলে দুর্নীতি উৎসাহিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়, তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়। কারণ শিক্ষকরা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদের নিয়োগে যদি দুর্নীতি হয় তাহলে পুরো সমাজে তার অভিঘাত পড়ে। অভিজিৎ বাবুর ছিল এটা মরাল হাই গ্রাউন্ড। তিনি বিচারকের চেয়ারে বসে রাষ্ট্র, শাসক দল, ব্যুরোক্রেসি সবাইকে সবক শেখাতে চেয়েছিলেন। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের ভাষায় তার আদালত কক্ষ ছিল পিপলস ট্রাইব্যুনাল। অভিজিৎ বাবু যখন বিচারকের আসনে ছিলেন, বিশেষ করে তিনি তো আগে অবসর নিয়েছেন, তাহলে অবসরের আগের একটা বছর হলো তার আদালত কক্ষটা হয়ে গিয়েছিল নানাবিধ বিষয়ে বিচার প্রার্থীদের একটা ভরসার জায়গা। এবং অভিজিৎ বাবু তার মতো করে বিচার প্রার্থীদের ন্যায় বিচার সুনিশ্চিত করার চেষ্টা করেছেন। ওই যে বললাম, তিনি একটা মরাল হাই গ্রাউন্ড তার ছিল। সেখান থেকে তিনি মনে করতেন যে পচা গলা সিস্টেম থেকে যাই প্রোডাক্ট বেরিয়ে আসুক না কেন, তার মধ্যে দুর্নীতির গন্ধ লেগে আছে। তাই তার পরিবার, তাদের সন্তান সন্ততি, তাদের পারিপার্শ্বিকের কথা ভেবে যদি এই দুর্নীতিকেই নীরবে অনুমোদন দেয়া হয়, কঠোর পদক্ষেপ না নিয়ে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। এটা হচ্ছে অভিজিৎ বাবুর রায়দানের পিছনে যে দর্শন, সেই দর্শনের মূল বিষয় ভাবনা। ডিভিশন বেঞ্চ কি বলেছে? ডিভিশন বেঞ্চ একবারও বলেনি যে এসএসসি সিজার, এই মাফ করবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। ডিভিশন বেঞ্চ অ্যাডমিট করেছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির তদন্ত চলবে,
কিন্তু একই সঙ্গে এটা বলেছে যে পরিকল্পনা করে যদি নিয়োগে অনিয়ম হতো তাহলে প্যানেলটা বাতিল করা যেত। তাহলে পরিকল্পনা করে প্রথম থেকে নিয়োগে অনিয়ম হয়েছে এই তথ্য প্রমাণ তদন্তকারী সংস্থা ডিভিশন বেঞ্চের সামনে দাখিল করতে পারেনি, তাই তিনি বেনিফিট অফ ডাউট দিয়েছেন এবং একই সঙ্গে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড কাজ করেছে। তার বক্তব্য যে ৩২,০০০ শিক্ষক তারা তো পড়িয়েছেন, তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, সবাই যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন সেটাও নয়। তাহলে আমার সন্দেহ হচ্ছে ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু সেই সন্দেহটাকে এস্টাবলিশ করার জন্য, সাবস্টেনশিয়েট করার জন্য যে কম্প্রিহেন্সিভ প্রমাণ দরকার, সেই প্রমাণ তদন্তকারী সংস্থা দিতে পারেনি। আমি মনে করলাম রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে, আমি মনে করতেই পারি, হয়তো তার সারবত্তাও আছে, কিন্তু রন্ধে রন্ধে যে দুর্নীতি হয়েছে সেটা তো তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে তদন্তকারী সংস্থাকে। তারা কি বলেছেন? 266 জন আর 94 জন বিভিন্ন ঘুরপথে বেআইনিভাবে চাকরি পেয়েছেন। তাহলে টোটাল সংখ্যাটা কত? 32,000। তাহলে এর কোনো পার্সেন্টেজেই আসে না। এখন এই 370-75 জন শিক্ষকের জন্য যদি 32,000 শিক্ষকের জীবন অনিশ্চিত করে দেয় আদালত, তাহলে তার সামাজিক অভিঘাত ব্যাপক হবে। ডিভিশন বেঞ্চের বক্তব্য, একটা অন্যায়ের প্রতিকার করতে গিয়ে কি আর একটা বৃহত্তর অন্যায়কে জন্ম দেয়া যায় বা প্রশ্রয় দেয়া যায়? কলমের এক খোঁচায় ডিভিশন বেঞ্চ কিন্তু ওই 32,000 চাকরি বাতিল করতে পারত, কেন করেনি? তার কারণটাই বললাম আমি। কারণ এমন অনেকে আছেন যারা একদম চাকরি জীবনের উপান্তে দাঁড়িয়ে আছেন, ভবিষ্যতে তাদের পক্ষে আর কোথাও চাকরি খোঁজা সম্ভব নয়। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রাথমিক শিক্ষকরাই কিন্তু সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। গ্রাম বাংলায় প্রাথমিক শিক্ষকদের একটা আলাদা সামাজিক মর্যাদা এবং গুরুত্ব আছে। সেখানে যদি তাদের জীবনে এই বিনা মেঘে বজ্রপাতটা হয়, তাহলে পুরো সামাজিক ব্যবস্থাটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সেই জন্য ডিভিশন বেঞ্চ এটা করেনি। সন্দেহ আছে ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু তার সপক্ষে তথ্য প্রমাণ দিতে হবে। তো সেই তথ্য প্রমাণটা তো দিতে পারেনি। এসএসসির ক্ষেত্রে আলাদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এসএসসি কে চাল এবং কাকড় আলাদা করতে বলেছিল ডিভিশন বেঞ্চ, এসএসসি পারেনি। এক রকম তথ্য দিয়েছে, 17 রকম দুর্নীতি হয়েছে, একেবারে নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দুর্নীতি। এবং সুপ্রিম কোর্টও বলেছে, হ্যাঁ, তাদের এই কঠোর সিদ্ধান্তে বেশ কিছু যোগ্য চাকরিহারারা ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু কিছু করার ছিল না। প্রাথমিকের ক্ষেত্রে একটু গুণগত পরিবর্তন আছে, সেটাই ডিভিশন বেঞ্চের রায়ে উঠেছে। ডিভিশন বেঞ্চ একটা সার্জারি করতে বলেছে, পুরোটা কেটে নয়। যে জায়গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে সেই জায়গাটাকে অপারেশন করে বাদ দিয়ে দাও, কিন্তু পুরো অঙ্গটাকে শরীর থেকে বাদ দিয়ে দিও না। কে ঠিক? অভিজিৎ বাবুর জাজমেন্টটা ঠিক নাকি ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা ঠিক? দেখুন, অভিজিৎ বাবুকে যতটুকু আমি চিনি বা আপনারাও চেনেন, অভিজিৎ বাবু সবসময় একটা মরাল হাইগ্রাউন্ড থেকে বিষয়টাকে দেখেছেন। তিনি ওখানে সরকার, রাষ্ট্র, শাসক দল সবাইকে কাঠগড়ায় তুলেছেন, তুলে তোপ দেখেছেন, তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করেছেন। ওটা পিপলস ট্রাইব্যুনাল। আর ডিভিশন বেঞ্চ অন্য ধারায়, তারা দুর্নীতির অভিযোগকে উড়িয়ে দেয়নি,
দুর্নীতির বিরুদ্ধে তাদের নৈতিক অবস্থানও আছে, তদন্তও তারা বন্ধ করেনি। তারা শুধু বলেছে যে পরিকল্পনা করে প্রথম থেকেই যে অনিয়ম হয়েছিল সেই প্রমাণ যদি তদন্তকারী সংস্থা দিতেন তাহলে প্যানেল বাতিল করা ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা ছিল না। কিন্তু সেই তথ্য প্রমাণ তদন্তকারী সংস্থা তাদের সামনে দিতে পারেনি। আমার দুর্নীতির সন্দেহ হচ্ছে, সেই সন্দেহের কথা আমি জানিয়েছি। আমার সন্দেহ আদৌ সত্যি নাকি আমার কল্পনা প্রসূত, সেটা কিভাবে ঠিক হবে? সেটা তখনই ঠিক হবে যখন তথ্য প্রমাণ আমি সামনে রাখতে পারবো। তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ দিয়েছে, কিন্তু সেই তথ্য প্রমাণ এমন নয় যাতে এসএসসির মতো এখানেও ওই কনক্লুশনে আসা যায় যে পরিকল্পনা করে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিটা করা হয়েছে। আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে এই রায়টা চ্যালেঞ্জ হবে। দেখুন, সুপ্রিম কোর্টেরই তো রায় আছে এসএসসির ক্ষেত্রে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চের রায়কে একেবারে ওই 99% বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, একই হাইকোর্টের প্রাচীনতম আদালত দেশের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের ক্ষেত্রে অন্য রায় দিল। এখন সুপ্রিম কোর্ট কি করবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এই ধরনের বিষয়ের একটা চূড়ান্ত ফয়সলা সুপ্রিম কোর্ট করবে ভবিষ্যতের দিকে তাকিয়ে। প্রয়োজনে সেখানে 4-5 বিচারপতির বেঞ্চও বসতে পারে, কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের যে রায়, কলকাতা হাইকোর্টের রায়কেই সমর্থন করা, মান্যতা দেয়া। আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের যে রায় দিল সেটা এসএসসির রায়ের থেকে আলাদা। দুটো ক্ষেত্রেই সংগঠিত দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার সুপ্রিম কোর্ট কি করবে? অত্যন্ত উপভোগ্য লিগ্যাল ব্যাটল হবে। যুক্তি, তর্ক সব নিয়ে একটা কনক্লুশনে আসবে সুপ্রিম কোর্ট। আমার ধারণা এটা 3 বিচারপতির বেঞ্চে হয়তো বিষয়টাকে পাঠাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে শাসক যতই হম্বিতম্বি করুন, অভিজিৎ বাবুকে গালমন্দ করুন, কটাক্ষ করুন, আমি বললাম অভিজিৎ বাবু মরাল হাই গ্রাউন্ড থেকে রায় দিয়েছে যে সিস্টেমটা পচা, এই সিস্টেম থেকে যে প্রোডাক্ট বেরোবে সেটা পচা হবে। ওই পচা সিস্টেমের মধ্যে ফাঁক ফোকর দিয়ে কিছু হয়তো বেরিয়ে গেলেন সৎ চাকরি প্রার্থী, কিন্তু তাদের কথা ভেবে যদি আমি কঠোর রায় না দিই তাহলে দুর্নীতি উৎসাহিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, এবং দুর্নীতিবাজরা সুযোগ দেবে ভবিষ্যতে আরো দুর্নীতি করার জন্য। তাই শাসক দলের আস্ফালন করার কোনো কারণ নেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেনি একেবারে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ সব দোয়া তুলসী পাতা, বলেছে দুর্নীতি হয়েছে, দুর্নীতির তদন্ত চলবে। একবারও ডিভিশন বেঞ্চ বলেনি যে কোনো দুর্নীতি হয়নি, এবং দুর্নীতির ব্যাপকতা, গভীরতা যথেষ্ট বেশি, এটাও তারা অ্যাডমিট করেছে। তাহলে শাসক দল আহ্লাদিত হচ্ছে কেন? তাদের আহ্লাদের কি কারণ আছে? তারা তো চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছে। এটা একটা টেম্পোরারি রিলিফ 32,000 চাকরি প্রার্থী। চূড়ান্ত স্বস্তি তখনই তারা পাবেন যদি কলকাতা হাইকোর্টের এই রায়কে সুপ্রিম কোর্ট বহাল রাখে। আর যদি সুপ্রিম কোর্ট বহাল না রাখে তাহলে তাদের জীবনে অনিশ্চয়তার মেঘ কিন্তু নেমেই আসবে। তাই আমি শিরোনাম দিয়েছি এই স্বস্তি ক্ষণস্থায়ী। কতদিন এই স্বস্তি থাকবে তাদের সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর।